কথা দিয়েছিলাম ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। আমি যখন কলকাতায় ছিলাম এবং কলকাতার ব্লগ শেয়ার করে নিচ্ছিলাম তোমাদের সাথে, আমি কিন্তু বলেছিলাম তোমাদের বন্ধু সোলো ট্রিপে পাড়ি দিয়েছে আন্দামানে। সেই গল্প আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আমি আমার কথা রাখতে চলে এসেছি আন্দামানের গল্পের ঝুলি নিয়ে। তাহলে ব্লগটা তো শুরু করব, আর আন্দামান সিরিজও আসতে থাকবে একদম পরপর। তাই কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সঙ্গে থাকতে হবে আমাদের, আর এক্সপ্লোর করে নিতে হবে আন্দামানকে। আন্দামান আমাদের স্বপ্নের একটি ট্রিপ। যেসব বাঙালি ঘুরতে ভালোবাসে তাদের কিন্তু একটি স্বপ্নের ডেস্টিনেশন হলো আন্দামান। আর তোমাদের বন্ধু সঞ্জীব পৌঁছে গেছে সেখানে। প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্ত অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, তাই সঙ্গে কিন্তু থাকতে হবে আমাদের। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আজ আমি শেয়ার করে নেব তোমাদের সাথে একটা সুন্দর গল্প। আরে হ্যাঁ, ঠিক শুনছো, গল্প, যেটা আমি শুনে নিয়েছি তোমাদের বন্ধু সঞ্জীবের থেকে। আর সেই গল্পটাই ভাগ করে নেব তোমাদের সাথে আমার স্টাইলে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। তোমাদের বন্ধু সঞ্জীব চলে গিয়েছিল আন্দামান সোলো ট্রিপে। আমি কিন্তু উপস্থিত ছিলাম না। 4 তারিখের ভোরবেলায় সে রওনা হয়ে গিয়েছিল কোথায়? এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেই মুহূর্তেই ভাগ করে নিচ্ছি এখন আমি তোমাদের সাথে। দেখতে দেখতেই চলে এলাম আমাদের নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর যেটাকে আমরা সব থেকে ভালোবাসায় বলি দমদম এয়ারপোর্টে। এয়ারপোর্টের চৌহদ্দিতে পা রাখলেই মনটা কেমন উড়ু উড়ু হয়ে যায়। ফ্লাইটের টাইম ছিল 9টা 5-এ, কিন্তু তোমাদের বন্ধু সঞ্জীব পৌঁছে গেছে হাতে অনেকখানি সময় নিয়ে। কারণ চেকিংয়ের একটা হ্যাপা তো রয়েছে, তার থেকেও বড় কথা সে যাবে এক্সিকিউটিভ লাউঞ্জে সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। তাই আর কি একটু ঝটপটি চলে এসেছে এয়ারপোর্টে। এখানে ছোট্ট একটি ইনফো দিয়ে রাখি তোমাদেরকে। তোমরা যখনই এয়ারপোর্টে আসবে ফ্লাইট ধরার জন্য, একবার কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো এই এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে সেরে নিতে পারো ডিনার বা ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে প্রবেশ মূল্য হিসাবে দিতে হবে 1,500 টাকা। কিন্তু তোমার কাছে যদি থাকে কোনো ক্রেডিট কার্ড, তাহলে কিন্তু সেইটা দিয়ে তোমরা এন্ট্রি করে অবশ্যই প্রবেশ করতে পারো এই লাউঞ্জে। আর সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রবেশ করলে তোমাদের দিতে হবে মাত্র 2 টাকা। আর এখানে যেসব খাবার রয়েছে সব কিন্তু তোমরা খেতে পারবে একদম আনলিমিটেডভাবে, যত ইচ্ছা তত। কিন্তু প্যাকিং করে নিয়ে বেরানো যাবে না। বসে টাইম স্পেন্ড করো এবং পেট বাবাজিকে সন্তুষ্ট করে নিয়ে চলে আসতে পারো নিজেদের ফ্লাইটের উদ্দেশ্যে। এখনকার দিনে ক্রেডিট কার্ড আছে সব মানুষেরই হাতে হাতে, তাই এই লাউঞ্জ অ্যাক্সেস করা কোনো অসম্ভব ব্যাপার কিন্তু নয়। কিন্তু যদি তোমাদের কাছে ক্রেডিট কার্ড না থাকে, তাহলে 1,500 টাকা দিয়ে তোমাদেরকে এই লাউঞ্জে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, একটা ক্রেডিট কার্ডে কিন্তু একজনই প্রবেশ করতে পারবে, মানে তোমাদের বাড়িতে 2 জন থাকলে 2টো ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। দেখো, এন্ট্রি শুরু হয়ে গেছে আমাদের। যেহেতু আমি যাইনি, কিন্তু গল্পটা আমি আমার স্টাইলেই বলছি, তাই বলছি আমাদের। এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আমাদের ফ্লাইট ছিল একদম পারফেক্ট টাইমে, তাই চেক-ইনও কিন্তু শুরু হয়ে গেছে। আমরাও গাড়িতে বসে চলে এলাম
আমাদের ফ্লাইটের কাছে। আর দেখো সবাই এন্ট্রি নিতেই ব্যস্ত, কিন্তু তোমাদের জন্য আমরা আশপাশটা জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্লাইটে এলেই সত্যি কথা মন ভালো হয়ে যায়, কারণ বাঙালির পায়ের তলায় তো আছে সর্ষে বস। একদম পারফেক্ট টাইমে আমাদের ফ্লাইট বাবাজি টেক অফ করার জন্য রেডি হয়ে গেল। আচ্ছা, আমাদের ফ্লাইটের টিকিটের দাম পড়েছিল 6,500 টাকা, আর এখান থেকে আন্দামান যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। হঠাৎ করেই সমতল ছেড়ে যখনই প্লেন হাওয়ায় ভেসে যায়, তখন যেন বুকের ভেতরটা কেমন দুরুদুরু করে ওঠে। যতই তুমি সাহসী হও না কেন বস, এই মুহূর্তটায় একটু হলেও ভয় কিন্তু করবে সবারই। আমাদের এই ফ্লাইটের টিকিটের সাথে খাবারও কিন্তু অ্যাড করা ছিল, তাই ফ্লাইট আকাশে গা ভাসাতেই চলে এলো স্যান্ডউইচ, তার সাথে চা, কফি বা ফ্রুট জুস যে কোনো একটা তুমি নিয়ে নিতে পারো। আমাদের সিটটি কিন্তু পড়েছিল জানলার ধারে, মানে উইন্ডো সিট। দেখে নিলাম মেঘের খেলা, কি অসাধারণ দৃশ্য। যতবারই ফ্লাইটে ট্রাভেল করেছি এই দৃশ্যগুলো যেন নতুন নতুনভাবে ফিরে এসেছে আমার কাছে। দেখতে দেখতে ভেসে যাই কোন সুদূর অতীতে। দেখো চলে এসেছে নিচে দ্বীপ, মানে কাছেই আন্দামান। আমি কিন্তু ফ্লাইটে একটা জিনিস খুব মিস করি, সেইটা হলো আশপাশে মানুষজনের দেখা পাওয়া। ট্রেনে যখনই ট্রাভেল করি না কেন, তখন যেন দৃশ্যপটগুলো বদলে যায় চোখের নিমিষে, কিন্তু এখানে সেই যেন একই মেঘ। মাঝে মাঝে দেখতে পাওয়া যায় দূরের রাস্তাঘাট, কিন্তু সেখানে মানুষ আছে নাকি রয়েছে পুরোই ফাঁকা, কিছুই বোঝা যায় না। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আন্দামানের কাছে। কবে থেকেই তো প্ল্যান করেছিলাম আন্দামান আসব, কারণ করে নেব স্কুবা বা সি ওয়াক অথবা আরও নানান ওয়াটার অ্যাক্টিভিটিস, যেটা কিনা আন্দামানের প্রধান আকর্ষণ, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে আমাদের আন্দামান ট্রিপটা, তাই ভ্লগটা একদম স্কিপ করা চলবে না। সম্পূর্ণ ভ্লগটা দেখতে হবে, রয়েছে প্রচুর ইনফো। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু কথা বলবো না বলে দিচ্ছি। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে চলতে সাহায্য করে সামনের দিকে। কথা বলতে বলতেই চলে এলাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে, মানে আমাদের প্লেন বাবাজি ল্যান্ড করে গেছে। এইবার ধীরে ধীরে সব নিয়ম মেনে এগিয়ে চলব সামনের দিকে। ডাকছে আমাদের প্রিয় গন্তব্য আন্দামান। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটাও কি দারুণ সুন্দর করে সাজানো, দেখে তো চোখ জুড়িয়ে গেল। আচ্ছা, আন্দামানে ঘুরতে আসার বেস্ট টাইম হলো এই ডিসেম্বর নাগাদ, ডিসেম্বর জানুয়ারি, কারণ এখানে হয় প্রচণ্ড গরম আর বর্ষার সময় প্রবল বৃষ্টি। তাই এই সময়টা আসা সব থেকে কিন্তু ভালো। বলতে গেলে এইটাই হচ্ছে ট্যুরিস্ট সিজন। আমাদের এই ট্রিপের সময়কাল ছিল 4 রাত্রি 5 দিনের, মানে সময় খুবই কম। তাই প্রথমেই আমরা এয়ারপোর্ট থেকে সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। সেখান থেকে একটু ফ্রেশ হয়েই কিন্তু দিনটা চুপচাপ বসে কাটিয়ে দেওয়া যাবে না, ঘুরে দেখে নেব আশপাশের কিছু জায়গা। তাই হতে চলেছে ভীষণভাবে
হ্যাকটিক একটা ট্রিপ। প্রত্যেকটা ইনফো জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। দেখো, আমরা ধীরে ধীরে এয়ারপোর্টের এরিয়া ছাড়িয়ে বেরিয়ে পড়েছি, আর আশপাশের সৌন্দর্য অবশ্যই ভাগ করে নিতে চলেছি তোমাদের সাথে। ও মাই গড, কি অসাধারণ রাস্তাঘাট! মানে চারপাশ কি নিট অ্যান্ড ক্লিন। আমরা কলকাতাবাসীরা এত পরিষ্কার আর এত সুন্দর জায়গা বা রাস্তাঘাট ভাবতেই পারি না, মানে কল্পনাতেও আসবে না। তার সাথে দেখো কি চওড়া রাস্তা হওয়াতে জ্যামের নাম নিশানা নেই, আর এদিক সেদিক থেকে অকারণেও কেউ হর্ন দিয়ে বেরিয়ে আসছে না, বা কেউ হঠাৎ করে সামনে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ছে না, যাতে পেছনের মানুষের অসুবিধা হয় বা তাদের বিপদে পড়ে। এই প্রত্যেকটা নিয়ম দেখে আমার বেশ জেলাস হচ্ছিল। মনে হচ্ছিল আমাদের শহরটা কেন আমরা এইভাবে মেনটেন করে চলি না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের আজকের আস্তানা হিল ভিউ হোটেলে। চলো ঘুরে দেখে নি হিল ভিউ হোটেলটি। হোটেলটি ছিল কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার এবং ছিমছাম। আর আমরা ছিলাম এখানে মাত্র একটি রাত। ওই যে বললাম আমাদের সময় কম, তাই সব জায়গায় ঘুরে দেখতে হলে এক একটা ডেস্টিনেশনে ঝটপট পৌঁছাতে হবে, আর সেখানেই একটি দিন স্টে করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাদের রুমটি ছিল কিন্তু বেশ ভালো। আমরা যদিও মিস্টার নাবেদ সাহা মানে নাবেদ ভাইয়ের মাধ্যমেই ট্যুরটা অর্গানাইজ করেছিলাম, তো তোমরা যদি অবশ্যই এই হোটেলে গিয়ে থাকতে চাও, তোমরা নাবেদ ভাইকে কল করে নিতে পারো। ওনার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে। নাবেদার সাথে আমরা কিন্তু দারুণভাবে করে নিয়েছি এই আন্দামান ট্রিপটি। আর যদি তোমরা হোটেল হিল ভিউতে থাকতে চাও, তাহলে কিন্তু এখানের ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে। আর এখানে রয়েছে নানান রকম ক্যাটাগরির রুম, আর তার প্রাইসটাও কিন্তু রয়েছে আলাদা আলাদা। তো তোমরা অবশ্যই নাবেদ ভাইকে কল করে নিও, ওনার সাথে তোমরা ট্যুরটাও অর্গানাইজ করে নিতে পারো সম্পূর্ণভাবে। আবার যদি মনে হয় জাস্ট এই হোটেলটাই নাইট স্টে করতে চাও, তাহলে সেইটার জন্য ওনাকে ফোন করে নিতে পারো। আর হোটেলটি ছিল আমাদের এয়ারপোর্টের থেকে একদমই কাছে, সেই জন্য কিন্তু লোকেশনটা আমাদের লেগেছে দারুণ। কারণ পরের দিন মানে ফেরার পথে আমাদের ফ্লাইট ধরতে সত্যি খুব সুবিধা হয়েছে। আর এই হোটেলের যারা ছিলেন হেল্পিং স্টাফ, তারা তো খুবই ভালো ছিলেন, তাদের ব্যবহারও ছিল খুব ভালো, আর তারা প্রত্যেকে ছিলেন বাঙালি। হয়তো দেখতে পাবেন আপনাদের পাশের পাড়া থেকেই এসেছি ভাইটি, তাই রান্না নিয়েও আমাদের কোনো অসুবিধা হয়নি। ফাটাফাটি বাঙালি রান্না পেয়ে গেছি আন্দামানে এসেও। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো রস আইল্যান্ড, আর সেখানে যাবার জন্য নাবেদ ভাই কিন্তু এই দাদার মাধ্যমেই বোটটি বুক করে রেখেছিলেন। কত তাড়াতাড়ি সময় যে এগিয়ে চলে তার প্রমাণ হলো এই আজকের ট্যুরটি। একটু আগেই আমরা আকাশে ভাসতে ভাসতে মেঘের ভেলার ওপর দিয়ে এসে পৌঁছালাম আন্দামানে। আর আন্দামানে এসেই পৌঁছে গেছি সাগরের সামনে। আর যে সে সাগর নয়, এ হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এত সুন্দর পরিষ্কার জল যে দেখে মনে হচ্ছে জলের কালার সত্যিই যেন নীল। আমরাও বোটে চেপে বেরিয়ে পড়লাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে। কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ। আর বোটটা এতটাই স্পিডে চলছে, চারিদিক থেকে জল মাঝে মাঝে ছিটকে আসছে আমাদের গায়ে। আর সেফটির জন্য কিন্তু আমাদের প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কোনো প্রবলেম না হয়। এখানে
সবকটি বিচেই কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি করানো হয়ে থাকে। তাই তোমরা যে কোনো বিচেই কিন্তু এসে ওয়াটার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারো। এখানে রয়েছে প্রচুর রকমের ওয়াটার অ্যাক্টিভিটি, আর তার প্রাইসগুলোও কিন্তু রয়েছে এক এক ধরনের। তোমাদের বন্ধু সঞ্জীব কিন্তু বেশ মজা করে আন্দামানের ট্রিপটা কমপ্লিট করে নিয়েছে। ওই যে বলে না, বউ না থাকলে সাথে মজাটা বেশিই হয়, এক্ষেত্রেও প্রত্যেকটা মানুষের জন্যই এই কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল। দূরে দেখতে পাচ্ছি নেভি জাহাজ, আর আজকে ছিল নেভি ডে। নেভি ডে উপলক্ষে জাহাজগুলো সাজানো হয়েছে অসাধারণ করে। চারিদিকে ভারতীয় পতাকা দেখে মনটা যেন হয়ে উঠল উৎফুল্ল। আর প্রত্যেকটি নেভিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্যালিউট আমাদের পাশে থাকার জন্য, প্রত্যেকটি অসম পরিস্থিতিতে আমাদের রক্ষা করার জন্য। আন্দামান দ্বীপপুঞ্জ হল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই রস আইল্যান্ড নাম ছিল ইংরেজদের দেওয়া, এখন কিন্তু এর নাম পরিবর্তিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ। আর এটা কিন্তু আমাদের জন্য সত্যি খুব গর্বের কথা, গর্বের বিষয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে অথবা রস আইল্যান্ডে। চলো ঘুরে দেখে নি দারুণ এক মন ভালো করা আইল্যান্ড। এক্ষুনি বললাম মন ভালো করা আইল্যান্ড, আর সত্যি ভেতরে এসেই মনটা ভালো হয়ে গেল, কারণ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হরিণের ঝাঁক। দেখো এরা আদর খেতেই ব্যস্ত, কচিকাচারা এদের আদর করতেই মেতে উঠেছে। আর আশপাশে এমন ঘুরে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে এরা যেন সবার পোষ্য। এই আইল্যান্ডটি এবার ঘুরে দেখে নেওয়ার পালা। শুনে নেব এই আইল্যান্ডের গল্পটি। সময় আন্দামান দ্বীপপুঞ্জে পা পড়েছিল ইংরেজদেরও, আর এই দ্বীপটি ছিল তাদের প্রধান ঘাঁটি। চলো জেনে নিই এই দ্বীপের ইতিহাস। आइलैंड का ये फर्स्ट राशन शॉप यहीं पे बना हुआ था। लेफ्ट साइड तरफ में देखिए, लेफ्ट साइड जो फर्स्ट बिल्डिंग है छोटा वाला ही जगह, यहाँ पे ये प्रिंटिंग प्रेस था। ब्रिटिश टाइम में यहाँ पे न्यूज़ पेपर प्रिंटिंग होता था। सेकेंड वाला बिल्डिंग पावर हाउस, इस पावर हाउस का पीछे छोटा सा एक स्विमिंग पूल है, एंड स्विमिंग पूल का राइट साइड में एक वाटर प्लांट है। इस वाटर प्लांट में ब्रिटिश टाइम में सी वाटर को मिनरल वाटर में कन्वर्ट होता था। लेफ्ट साइड व्हाइट कलर बिल्डिंग है, ब्रिटिश टाइम में बेकरी था। इस बेकरी का ये ओरिजिनल स्ट्रक्चर है। अभी का टाइम में बेकरी को मेंटेन करके लाइट एंड साउंड के लिए यूज़ किया जाता है। लाइट एंड साउंड जो राइट साइड बैठ के देखते हैं, जहाँ पे गैलरी है। शो टाइमिंग इवनिंग 5:30 to 6:30। राइट साइड में यहाँ पे टेनिस कोर्ट था ब्रिटिश टाइम में। ब्रिटिश टाइम में इस आइलैंड के ऊपर में जितना बिल्डिंग ऑफिस वगैरह बना के रखा था ब्रिटिशर्स लोगों ने, ये सारा बिल्डिंग सेकेंड वर्ल्ड वॉर के टाइम में जापान ने तोड़ दिया था, बम गिरा थे। जापान उस टाइम में आइलैंड के ऊपर में 3 साल के लिए कब्जा भी करके रखा था, 1942 से 45 तक। राइट साइड में देखिए यहाँ पे एक सीढ़ी है, नीचे में टूटा वाला जगह, यहाँ पे पोस्ट ऑफिस था। अंडमान एंड निकोबार का फर्स्ट पोस्ट ऑफिस यहाँ पे बना हुआ था ब्रिटिश टाइम में। यहाँ पे पोस्ट ऑफिस होने का भी कारण था, ये रॉस आइलैंड ब्रिटिश टाइम से अंडमान एंड निकोबार का फर्स्ट कैपिटल सिटी था। ब्रिटिश टाइम से सेकेंड वर्ल्ड वॉर तक उसके लिए फर्स्ट पोस्ट ऑफिस यहीं पे बना हुआ था। राइट साइड बिल्डिंग एक क्लब हाउस है, सबऑर्डिनेट्स क्लब, ब्रिटिश जूनियर ऑफिसर्स नाइट क्लब था। इसके अंदर में 3 रूम था ब्रिटिश टाइम में, डांसिंग पूल और बार रूम एंड कार्ड्स खेलने के लिए रूम था। ब्रिटिश टाइम में यहाँ पे ये नाइट क्लब था जूनियर ऑफिसर्स लोगों का। राइट साइड ऊपर में जो ब्लैक कलर का बिल्डिंग है चर्च था, ब्रिटिश टाइम का बना हुआ। इस आइलैंड का ये फर्स्ट चर्च था, इसका नाम था प्रेस्बिटेरियन चर्च। चर्च यहाँ पे बनाया था ब्रिटिश लोगों ने 1840 में। लेफ्ट साइड में यहाँ पे जो नीचे छोटा छोटा घर है, ये जेल था, ब्रिटिश टाइम का बना हुआ। इस आइलैंड का सेकेंड जेल था ये। ब्रिटिश टाइम में 3 जेल बनाया था 3 आइलैंड का ऊपर में। फर्स्ट जेल था व्हाइटफर आइलैंड में, सेकेंड जेल रॉस आइलैंड में यहाँ पे बना था, थर्ड जेल था पोर्ट ब्लेयर सेलुलर जेल। ब्रिटिश टाइम का बना हुआ सेलुलर जेल सबसे लास्ट वाला जेल था।
राइट साइड तरफ देखिए, यहाँ पे एक सीढ़ी जा रहा है ऊपर का तरफ। इसके ऊपर में एक कमिश्नर बंगलो था ब्रिटिश टाइम में। लेफ्ट साइड नीचे वाला बिल्डिंग है रोमन कैथोलिक चर्च था, ब्रिटिश टाइम का बना हुआ। तो लोग यहाँ पे कैसे आता था, ये सब बोट में? हाँ, আমাদের লেগেছিল দুটি গাড়ি এই দ্বীপটিকে ঘুরে দেখার জন্য, আর দুটি গাড়ি প্লাস গাইড নিয়ে আমাদের চার্জ পড়েছিল 1000 টাকা। लेफ्ट साइड टूटा वाला बिल्डिंग है सिक्योरिटी गार्ड रूम था। यहाँ पे कमिश्नर बंगलो का सिक्योरिटी गार्ड। राइट साइड रेड कलर बिल्डिंग है ट्रूप्स बैरक था, ब्रिटिश सोल्जर्स का यहाँ पे बैरक था। ब्रिटिश टाइम में 165 सोल्जर्स का बैरक था यहाँ पे। रेड कलर बिल्डिंग से लेकर राइट साइड में यहाँ पे कंटिन्यू सारा बिल्डिंग बैरक का ही पड़ता। रेड बिल्डिंग अभी का टाइम में इंडियन नेवी यूज़ कर रहे हैं मेंटेन करके, बाकी ये सारा टूटा वाला बिल्डिंग ही पूरा बैरक का ही पड़ता। आइलैंड का सर लास्ट एंडिंग पॉइंट है ये। सी लेवल से 200 फीट हाइट है इस पॉइंट का। नीचे एक लाइट हाउस का व्यू पॉइंट है। फोटोग्राफी करने के लिए इस आइलैंड का बेस्ट व्यू पॉइंट है नीचे लाइट हाउस का। आप लोग गाड़ी से उतर के जाके घूम लीजिए। आपके पास जो गाड़ी का टिकट है वो टिकट यहाँ पर दिखाने पर कोई भी गाड़ी वाला आपको रिटर्न टाइम में लेके जाएगा। इधर लेफ्ट साइड से नीचे लाइट हाउस। আমাদের গাইড দাদা খুব সুন্দরভাবে কিন্তু ব্যক্ত করলেন এখানকার ইতিহাস, যেটা কিনা আমাদের বুঝতে অপেক্ষা রাখে না যে এই খানটি মানে এই আইল্যান্ডটি ছিল ইংরেজদের মেন ঠিকানা। এখানে তাদের বিলাসবহুল জীবনযাপনের অনেক নিদর্শনই কিন্তু দেখতে পাওয়া যায়, আর সেরকমই একটি নিদর্শন হলো এই লাইট হাউসটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লাইট হাউসটি নির্মাণ করা হয়েছিল জাহাজকে এই আইল্যান্ডের ঠিকানাটা বাতলে দেওয়ার জন্য। আশপাশে যেসব নিদর্শন দেখতে পাচ্ছি আমরা, তাতে পরিষ্কার ইংরেজরা এখানে রাজত্ব করেছে জমজমিয়ে, আর এখানের সাধারণ মানুষদের উপর টর্চারটাও করেছিল কিন্তু বেশ প্রচুরভাবে। যাই হোক, সেই গল্পে আসা যাবে অন্য কোনো দিন। আজ ঘুরে দেখে নেওয়ার পালা এই আইল্যান্ডটি। এখানেও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে, যদিও আমরা এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি, কিন্তু তোমরা যদি দেখতে চাও অবশ্যই নিজের গাইড দাদার সাথে কথা বলে নিও। আর দেখতেই পাচ্ছ হরিণদের তাণ্ডব, মানে আমাদের আশেপাশে যেমন পাহাড়ি কুকুররা ঘুরে বেড়ায় পাহাড়ে গেলে, এখানে ঘুরে বেড়াচ্ছে হরিণ বাবাজি। আর দেখো দেখো দেখো, ইনি শ্বাস খেতেই ব্যস্ত। কি কিউট তাই না? হরিণ এইভাবে হাতের কাছে এসে ডাবের শ্বাস খাচ্ছে আর তুমি তাকে আদর করছো। এই দৃশ্য তুমি অন্য কোথাও পাবে বলে আমার মনে হয় না। দারুণ সময় কাটালাম আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে। দেখতে দেখতেই ঘুরে নিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডটি। এর পরের ডেস্টিনেশন হলো করবিন কোভ বিচ। এখন আমরা চলেছি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যেই। তোমাদের জানিয়ে রাখি, এই আইল্যান্ডটি আমাদের ঘুরে দেখতে সময় লেগেছে আধ ঘন্টা থেকে একটু বেশি, ওই ধরে নাও প্রায় 1.25 ঘন্টার মতো। দারুণ একটি অনুভূতি নিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আশপাশটা কি দারুণ সুন্দর করে সাজানো, আর সব থেকে যেটা নজর কাটছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা কথা কিন্তু মানতেই হয়, এক সময় এখানে পুরো জায়গাটি দখল করে নিয়েছিল ইংরেজরা। জাপানি হামলাও কিন্তু এখানে হয়েছে ভীষণ ভয়াবহভাবে। তার উপরে 2004 সালের সুনামিতে কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরেও আবার কিন্তু সেই দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে নিজের মাথা তুলে, নিজের অস্তিত্ব রক্ষা করতে ভুলে যায়নি। কিন্তু আমরা ধীরে ধীরে কলকাতাকে করে ফেলছি নোংরা, কলুষিত। কেন?
সেটা নিজেদেরকেই প্রশ্ন করা উচিত। আমরাও যদি নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে চাই, তবে নিজেদের আশপাশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা নিজেদের দায়িত্ব। তবেই না এরকমভাবে সুন্দর একটি জায়গা আমরাও গঠিত করতে পারবো। হয়তো কলকাতা পরবর্তীকালে হয়ে যাবে আরও মোহময়ী, শুধু আমাদের একটু প্রচেষ্টার দরকার। চলে এসেছি করবিন কোভ আইল্যান্ডে। এই আইল্যান্ডটি পোর্ট ব্লেয়ার শহরের একমাত্র উন্নত আইল্যান্ড। এখানে রয়েছে জলকেলি করার সুযোগ, একটি বার এবং রেস্তোরাঁও রয়েছে, নানান রকম খাবার দাবার টেস্ট করে দেখার সুযোগ। পোর্ট ব্লেয়ার শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই কিন্তু এই সমুদ্র সৈকতটি। এখানেও কিন্তু তোমরা নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করে নিতে পারো। যদিও এগুলো কিন্তু সারা সকাল ধরেই হয়, কিন্তু সূর্যাস্তের পর কোনো ওয়াটার অ্যাক্টিভিটি এখানে করানো হয় না। আমরা দাঁড়িয়ে আছি ফ্ল্যাগ পয়েন্টের সামনে। এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম আমাদের দেশের পতাকা উত্তোলন করেছিলেন। এই জায়গাটির ঐতিহাসিক মাহাত্ম্য কিন্তু প্রচুর। দেখতে দেখতে আন্দামানে কাটিয়ে ফেললাম গোটা একটা দিন, আর সেই মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। আন্দামান সিরিজ কিন্তু এইবার পর পর আসতে থাকবে, তাই অবশ্যই আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন।